যখন সোশ্যাল মিডিয়া ছিল না, যখন ওর কাজ ছিল, ও যখন পপুলারিটি ছিল, তখন এই নোংরামোগুলো করেছে। ইউ লুক গুড ইন শাড়ি। এই কমেন্টটা তো সোশ্যাল মিডিয়ায় অর্ধেকের বেশি মেয়ের মেসেঞ্জারে ভরে গেছে। আর এই কমেন্টটা কে করছেন? একজন বিশিষ্ট ব্যক্তি, রিজু বিশ্বাস। তার বক্তব্য কি একটু শুনে নিন। অশ্লীল তো কিছু বলিনি, আর বলছে ম্যাক্সিমাম লোক বলছে, আর ওখানে যে স্ক্রিনশট দিচ্ছে আমার সাথে এরকম করেছে, আমার সাথে এরকম করেছে। কি করেছে? কি করেছো? তুমি টোপ ফেলেছো। হাজার হাজার মেয়েকে এরকম কমেন্ট করে গেছে, দেখি কে আমার জালে ফাঁসে। তোমাকে বাজে কথা বলেছে? তোমাকে কোনো গালাগালি দিয়েছি আমি? তাকে তোমার কোনো কুপ্রস্তাব দিয়েছি? কুপ্রস্তাবটা দেবে কখন? কথাটা এগোলে তো, কেউ তো পাত্তা দেয়নি, কথাটা এগোয়নি। কুপ্রস্তাবটা কি করে দেবে? তুমি কুপ্রস্তাব দেওয়ার জন্যই তো টপ ফেলছিলে। তোমার যদি কমেন্ট করার হতো তাহলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে। মেসেঞ্জারে গিয়ে কমেন্ট করছো কেন? মেসেঞ্জারে কমেন্ট করছো, তারপর বলছো নাম্বার এক্সচেঞ্জ করতে। আমি মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ থাকি না, বাবা বিশাল ব্যস্ত মানুষ, আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না, আমি হোয়াটসঅ্যাপে খুব অ্যাক্টিভ। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, তারপর ওখানে কুপ্রস্তাবটা তোমায় দেবো। কেউ দেয়নি, কেউ পাত্তা দেয়নি। কোনো বাজে কোনো কিছু বলেছি? নোংরা কোনো কমেন্ট করেছি? সেই কমেন্টে কি আছে? ওই সেম হাই হ্যালো হাউ ইউ, কোনো বার্থডে উইশ, কোনো সময় আবার ওই সব গ্যাপ অফ 2 বছর 1 বছর 3 বছর পর পর কোনো সময় আর কোনো সময় খালি ওই একটা লাইন। আর আমার পয়েন্ট হলো ইউ লুক গুড ইন শাড়ি। এটা তো আমি আমার মাকেও বলি, আমার পিসিদেরও বলি, এদেরও বলি, ওদেরও বলি, যাকে বলি মাসি বলি। এটা তো একটা ভালো ভদ্র একটা কমেন্ট। খুবই ভদ্র একটা কমেন্ট। তুমি তোমার মাকেও কমপ্লিমেন্টটা দিতে পারো, তোমার পিসি মাসি সবাইকে দিতে পারো। কমেন্ট বক্সে দাও ভদ্র কমপ্লিমেন্ট, কমেন্ট বক্সে দাও, মেসেঞ্জারে কেন? আর কমপ্লিমেন্ট দিয়েই তো শেষ না, নাম্বার এক্সচেঞ্জ, তারপরেই তো সুযোগ পেলেই মানে জাল বিছিয়েছিল বিশাল। মাছ তো উঠলো না, ওই জালে নিজেই ফেসে গেল। এটার মধ্যে অশ্লীলতা কোথায়? কিন্তু রিজুদা অনেকেই বলছে এই কথাটি নাকি তুমি আরো অনেককে গিয়ে বলে আসো। সেটাই বলছি, আমি যদি এই কথাটা অবভিয়াসলি একটা সোশ্যাল মিডিয়াতে তো তুমি যদি 7-8 বছর ধরে 10 বছর ধরে সোশ্যাল মিডিয়া চালাচ্ছ, 10 বছর ধরে তুমি একটা লোকের সঙ্গে ডেফিনেটলি কথা বলছো না। অনেকেই তুমি বলেছো কথাটা। হ্যাঁ, সেটা আমি ডিনাই করছি না। ডিনাই করবে কোন মুখে? এত এত স্ক্রিনশট ডিনাই করবে কোন মুখে? আমাকে তো একজন বলেছিল যে বলে দে না যে তোমার কি বলে হ্যাক হয়ে গিয়েছিল। আমি বলতেই পারতাম, কিন্তু আমার বলার দরকার নেই, কারণ আমি তো কোনো বাজে কথা বলিনি, মিথ্যে কথা বলিনি। আমি ধরো বললাম 100 জনকে বলেছি। এখন 10 বছর ধরে যখন একটা সোশ্যাল মিডিয়া কেউ করছে, সেখানে তো ডিফারেন্ট লোকজন আসছে। আমি যদি তাকে 100 জনকে বলেও থাকি, অন্যায়টা কি করেছি? উনি বলছেন উনি 10 বছর ধরে সোশ্যাল মিডিয়া করছেন, তো 10 বছরে ডিফারেন্ট ডিফারেন্ট লোক আসছেন, আর ডিফারেন্ট ডিফারেন্ট লোককে উনি এই কমেন্ট তার মেসেঞ্জারে গিয়ে করছেন। কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকে। যে যখন সোশ্যাল মিডিয়া ছিল না এরকম ভাবে অ্যাক্টিভ, তখনও এই নোংরামো করতো, আজও করছে। আমার পয়েন্ট হলো এখানে আমার ক্রাইমটা কোথায়? আমি তো তাকে বাজে কথা বলিনি, বাজে প্রস্তাব দিইনি, তাকে বাজে কিছু বলিনি। তাহলে এই লাইনটা বলাতে প্রবলেমটা কোথায়? মানে ওর মনোবৃত্তিটা কিন্তু একদমই ঠিক নয়। ও যে বলছে এটা কোনো অশ্লীল না। আমি আমার মাকে বলতে পারি, আমি আমার মাকেও বলি, আমার পিসিকেও বলি, আমার মাসিকেও বলি, সবাইকে এই কথাটাও বলে। আর সোশ্যাল মিডিয়া জুড়ে যত মেয়ের সামনে এসছে, যত মেয়ের প্রোফাইল, সব মেয়েদেরকে বলেছে। মানে স্ক্রিনশটে ছড়িয়ে গেছে, সেম মেসেজ, সেম মানে কপি পেস্ট করেছে। ও যে কতটা নোংরা মানসিকতার একটা লোক, সেটা আজ প্রমাণ হয়েছে। কারণ আজকে সোশ্যাল মিডিয়া আছে। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, যখন ওর কাজ ছিল, ও যখন পপুলারিটি ছিল, তখন এই নোংরামোগুলো করেছে। কিছু মানুষের কমেন্ট দেখে তো আমি অবাক, যে মানুষজন কি ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। বলছে ও ওর ভিডিও দেখে মনে হচ্ছে ও মেন্টালি আনস্টেবল। তো পাগলা গাড়াতে যাও, ডাক্তার দেখাও। তুই প্রত্যেকটা মেয়ের মেন্টালি আনস্টেবল বলে আমি সবাইকে কমেন্ট মেসেজ করতে থাকবো, এক মেসেজ কপি পেস্ট করতে থাকবো? আমি বলি 2011 সালের কথা। আজকে এখন অনেকে বলবে তুমি এতদিন কেন চুপ ছিলে, এতদিন কেন কথা বলনি, এখন নিজেকে ভাইরাল করার জন্য এইসব বলছো। এইসব কমেন্ট আসবে, আসুক, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমি আজকে সুযোগ পেয়েছি বলার, আমি আজকে বলবোই। কারণ সেই সময়টা আমার যে কি গেছে সেটা আমি তখন তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন আমি কিছু বলতে পারিনি। নিজের মধ্যে গুমড়ে মরেছি, আতঙ্কে ভুগেছি বেশ অনেকগুলো দিন। ফার্স্ট অফ অল আমি যখন ভেবেছিলাম এই কথাটা বলবো, তখন আমি ফার্স্টে ভেবেছি যে এই কথাটা এতদিন পর বললে কেউ বিশ্বাস করবে। আমার কাছে তখন কোনো প্রুফ নেই। কালকে আমি একটা পোস্ট করি ফেসবুকে লিখে যে আমার সাথে এরকম এরকম ঘটেছিল। অনেকে তো অনেক কথা বলছো যে এই এত ইনোসেন্ট, হ্যাঁ ছেলেটা এতটা ইনোসেন্ট, এরকম করতে পারে। ও ইনোসেন্ট না, যে কি জিনিস। আজকে সকালবেলা আমি মোবাইল স্ক্রল করতে করতে অলোকানন্দ গুহ, একজন ইনফ্লুয়েন্সার, তার ভিডিও দেখি। ও যখন বলছে না কথাগুলো, আমি কালকে যে লেখাগুলো লিখেছি আর ও যে আজকে সকালবেলা যে কথাগুলো বলছে, মানে মনে হচ্ছে ওর মুখ থেকে যেন আমি বলছি। ফেসবুকে দেখলাম যে কয়েকজন ওর সাপোর্টে কথা বলছে। আমি এই বিষয়টাকে নিতে পারলাম না, কারণ তারা তাকে চেনে না। তো যারা তাকে চেনে, পার্সোনালি চেনে, আর যারা তার সাথে কথা বলেছে, তারা জানে
যে ও কি জিনিস। 2011 সাল, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসিনি, আসবো করছি, বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছি অ্যান্ড অল, এবং মেসেজ করেছিল এবং আমাকে বলেছিল তুমি কি কাজ খুঁজছো, তুমি আমার সাথে দেখা করো বলে একটা অ্যাড্রেস দেয়। সেই অ্যাড্রেসটা আমি রিভিল করছি না, বিকজ ওটা ওর বাড়ির অ্যাড্রেস। সো ওর অ্যাড্রেস দেয়, এবং আমি যখন আগে ছোটবেলায় কাজে বা অডিশনে কোথাও বি যেতাম, যারা আমাকে চেনো তারা জানবে যে আমি আমার মাকে নিয়ে যেতাম। তো এখানেও আমি আমার মা, আমার কাকু, আমার বোন, আমার সবাইকে নিয়ে গিয়েছিলাম, এবং গিয়ে সেখানে উনি খুবই অপ্রস্তুত একটা অবস্থায় পড়েছিলেন যে আমি সবাইকে কেন নিয়ে এসেছি অ্যান্ড অল। বাট আমি তো ভেবেছিলাম যে উনি কাজের জন্যই ডেকেছে। তো ওখান থেকে বেরোনোর পর উনি আমার সঙ্গে সঙ্গে তখন হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছিলেন উনি আমার আগে আমার একটা ডোকোমোর সিম ছিল, সেই সিমটাও এখন আমি ইউজ করি না, সেই অ্যাকাউন্টটাও আমি ইউজ করি না। তো সিমটা, ওই সিমে আমাকে মেসেজ করেছিল যে তুমি কি পাগল? আমি বলেছি কেন? তারপরে বলছে যে আই থট তুমি তো একা আসবে, তুমি এতজনকে কেন নিয়ে এসেছো, আমার মুডটা স্পয়েল করে দিলে অ্যান্ড অল। তখন আমি বললাম যে তুমি তো কাজের জন্যই ডেকেছিলে, তো তাই জন্য আমি কাজের জায়গায় কখনো একা যাই না, আমি মা বাবা সবাইকেই সাথে করে যাই, আর ওরা ছাড়া আমি কোথাও যাই না। হুবহু মানে তোমরা যেরকম মেসেজের মিল পাচ্ছ, সবাইকে একই মেসেজ করেছে, ঘটনাটার সঙ্গে আমি মিল পাচ্ছি যে আমার সঙ্গে সেম টু সেম ডায়লগ, সেম টু সেম ঘটনা, সমস্তটা সেম ভাবে ঘটেছে। আমি কালকে পোস্ট করেছি, আজকে ওর ভিডিও দেখেছি, তারপর আমি একটু মনে সাহস পেলাম, তার মানে আমি একা নই, আরো অনেকের সঙ্গে এই নোংরামোটা হয়েছে। 2011 সাল, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। অ্যাক্টিং এ আমার খুব ইন্টারেস্ট ছিল, তো আমি একটা ইনস্টিটিউশনে ভর্তিও হয়েছিলাম অ্যাক্টিং শেখার জন্য। তো আমি একটা অডিশন দিতে যাই, যেটা যতদূর সম্ভব যোধপুরের ওদিকে হয়েছিল অডিশনটা। তো এই ব্যক্তি এসেছিল অডিশন নিতে, ঠিক আছে, তখন বউ কথা কাও চলছে, তখন ওর পপুলারিটিটা হাই। অডিশন নিতে এসছে, তখন একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল। তো আমি ফর্মের মধ্যে আমার নাম, নাম্বার, আমার ঠিকানা সমস্ত কিছু লিখলাম। বেশ কিছুদিন পর আমার কাছে একটা ফোন আসে, আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করি। আমার কাছে তখন এত স্মার্টফোনও ছিল না, একটা ছোট ফোন ছিল। তো আমার কাছে ফোন আসে যে আমি বউ কথা কয়ে রিজু বলছি, রিজু বিশ্বাস। এবার আমি তো তখন মানে খুব হয়ে গেছিলাম যে হ্যাঁ হ্যাঁ বলুন। তখন বলছে যে তুমি একটা ক্যারেক্টারের জন্য সিলেক্টেড হয়েছো, তোমাকে অডিশনের জন্য অডিশন দিতে আসতে হবে। তাই বললাম হ্যাঁ ঠিক আছে, তো কবে আসতে হবে বলুন। তো উনি একটা অ্যাড্রেস দেয়, একটা ডেট দেয়। আমি বললাম ওকে, আমি পৌঁছে যাব। তখন আমি ছোট ছিলাম, আর আমি যেখানে অডিশন দিতে যেতাম আমার সাথে আমার বাবা যেত বেশিরভাগ সময়। তো আমি তখন রাস্তাঘাট খুব একটা চিন্তামো না কিছু। তো যাই হোক, তো অডিশনটা দিতে যাই আমি এক বান্ধবীকে নিয়ে, কারণ আমার বাবা সেদিনকে টাইম হয়নি, তো আমি আমার বান্ধবীকে নিয়ে যাই অডিশনটা দিতে। রাস্তাঘাট কিছু চিনি না, সম্ভবত টলিগঞ্জ কি বা বেহালা কোনো একটা জায়গায় হবে, একটা কমপ্লেক্সের উনি অ্যাড্রেস দেন। তো আমি আমার এক বান্ধবীকে নিয়ে যাই, বাসে করে গেছিলাম। রাস্তা চিনি না, সবাইকে জিজ্ঞাসা করতে 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 ওখানে পৌঁছানো মাত্র যে সিকিউরিটি গার্ড ছিল কমপ্লেক্সের সামনে, তো তখন উনি বলছেন যে কোন টাওয়ারে যাবেন ম্যাডাম। তো আমার তখন আমি জানতাম না টাওয়ার নাম্বারটা, তো আমি ফোন করি আবার। তো ফোন করাতে উনি বললো যে এই টাওয়ারের সামনে আসো। আমার একদম মনে পড়ছে না, হয়তো 10-13 এরকম কিছু নাম্বার হবে টাওয়ার নাম্বারটা, আমার একদম মনে নেই। তো যাই হোক, তো আমি বললাম ওকে ঠিক আছে, বলে আমি ফোনটা রেখে দিই। রেখে দেওয়ার পর সাথে সাথে আবার ফোন করে বলছে তোমাকে আমি একা আসতে বলেছিলাম, তুমি কাকে সঙ্গে করে এনেছো। এবার আমি ভাবছি আমাকে কোথা থেকে দেখছে, কারণ আমি তখন গেটের বাইরে, মানে আমি কমপ্লেক্সের ভেতর ঢুকিয়ে নি, আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম কোথা থেকে দেখছে আমাকে। হ্যাঁ, তাই আমি বললাম আমি তো একা কোথাও যাই না, তাই আমার একটা ফ্রেন্ডকে নিয়ে এসেছি। বলে একদম যা তা তুমি, হ্যাঁ সবকিছু নষ্ট করে দিলে, এইসব কেউ করে, হ্যাঁ এইসব, মানে গলার টোনটা মানে পুরো হাইলে হয়ে গেছিল। আমি না অবাক হয়ে না আমি ফোনটা কেটে দিই। ফোনটা কেটে দেওয়ার পর আমার বান্ধবী জিজ্ঞেস করছে যে কি হয়েছে। আমি বললাম দেখো এই হয়েছে। তো তখন ওই সিকিউরিটি গার্ড আমার কথাগুলো শুনে বলছেন যে ম্যাডাম আপনারা এখান থেকে চলে যান, আপনারা ওই টাওয়ারে যাবেন না, ওখানে নোংরা কাজ হয়। এখন আমার কোট অ্যান্ড কোট এই কথাটা মনে আছে, ওখানে নোংরা কাজ হয়, ওখানে যাবেন না। মানে ভগবান সেদিনকে আমাদের বাঁচিয়েছিলেন, আর যদি ওখানে আমি যেতাম তাহলে যে কি দুর্ঘটনাটা ঘটে যেত আমি আজও ভাবলে আমার আতঙ্ক লাগছে। তারপরে আমি থিয়েটার করেছি, বাট আমি কোনোদিনও কোনো টিভি সিরিয়ালের জন্য বা কোনো সিনেমার জন্য অডিশন দিতে যাইনি। আমার মনের মধ্যে এত একটা আতঙ্ক ঢুকে গেছিল, তখন ছোট ছিলাম, বুঝতাম না, অনেক কিছু বুঝতাম না, আর এরকম হয়তো আমি ভাবতেও পারিনি। একদম মানে আমার নতুন এক্সপিরিয়েন্স এত খারাপ। তো ওখান থেকে আমরা চলে আসি। তারপর আমাকে আবারও ফোন করা হয়, আমাকে আবারও অনেকবার করে ফোন করেছে, আমি ফোন কেটে দিয়ে ব্লক করে দিই নাম্বার। না, এরকম ঘটনা শুধু আমার সাথে ঘটেনি, আরো অনেক মেয়ের সাথে ঘটেছে। আজকে আমরা ভিডিও থ্রুতে বলছি, কেউ বলছে না। অনেক মেয়ে অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে অডিশন দিতে আসে, মানে কি বলবো, ইন্ডাস্ট্রিতে এরকম রিজু বিশ্বাস ভরে ভরে আছে। আমি তখন থেকে আমি ভেবেছি যে আমি
যদি কখনো সৎ পথে আমি কাজ করার সুযোগ পাই আমি করব, তাছাড়া কোনোদিনও করব না। তো অলকানন্দার পোস্টও দেখলাম অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে। তো যারা কমেন্ট করছেন তাদের সঙ্গে তো ঘটনাটা ঘটেনি, তাই আপনারা অনেক কিছু বলতে পারেন, বলুন, আপনাদের মুখ আছে, আপনারা বলতে পারেন। কিন্তু যারা প্রত্যক্ষ এই জিনিসগুলো ফেস করেছে না, তারা জানে ওটা কত বড় শয়তানও। ওই ফ্ল্যাটে যদি আমি যেতাম অডিশন, আমি তো জানি আমি অডিশন দিতে যাচ্ছি, আমার তো কোনো ধারণাই নেই আমার সাথে কি ঘটতে পারতো। মানে ভগবান বাঁচিয়েছে। মানে আমরা না, আমার বান্ধবীকে না, আমার ধরে, আমি যখন ফিরছি বাড়িতে, আমি ওর সঙ্গে ধরে বলছি যে আচ্ছা কি হয়ে যেত আমাদের সাথে। ভাগ্যিস ওই সিকিউরিটি গার্ড, মানে ভগবান সিকিউরিটি গার্ডের থ্রুতেই আমাদেরকে বলেছে আপনারা বাড়ি চলে যান। যে ফার্স্ট এই পোস্টটা করলো না, থ্যাংক ইউ। আজকে তুমি এই পোস্টটা করেছো বলে আমাদের এই ভেতরকার কথাগুলো আমরা বলতে পারলাম, অনেক বছর আগেকার নোংরামিটাও বেরিয়ে আসলো।